নমস্কার। আপনাকে নিরাপদে রাখতে সমাজের যেখানে যত অন্ধকার সেখানে আলো ফেলতে আমি দেবব্রত নিয়ে এলাম পোস্টমর্টেম। আমরা পোস্টমর্টেম করব অপরাধের, এমন অপরাধের যা সরাসরি আমার আপনার জীবনের সঙ্গে যুক্ত। দিন দিন আকাশ ছোঁয়া হয়েছে সোনার দাম, কিন্তু এর চাহিদা কমেনি। আর চাহিদা যত বেড়েছে ততই বেড়েছে সোনা পাচারের রমরমা। চলতি আর্থিক বছরেই দমদম বিমানবন্দরে সোনা পাচারের পরপর বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে ৪৫ জন। আটক হয়েছে সোনা যার বাজার মূল্য কোটি কোটি টাকা। এভাবে সোনা পাচারের ঘটনা বাড়তে থাকায় আশঙ্কা প্রকাশ করেছেন স্বর্ণশিল্পীরাও। প্রশ্ন উঠেছে, কি কারণে বাড়ছে সোনা পাচারের ঘটনা? দেখব। এমন সব নানান ধরনের জিনিসের মধ্যে মিল কোথায় জানেন? মিল একটাই, এ সবই ব্যবহার হচ্ছে সোনা পাচারের ক্যারিয়ার বা মাধ্যম হিসাবে। সোনার চাহিদা যেমন বাড়ছে, পাল্লা দিয়ে বেড়ে চলেছে সোনা পাচারও। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে পাচার হওয়া সোনা উদ্ধারের ঘটনা সংখ্যায় অনেকটাই বেড়েছে। ফেব্রুয়ারি 2014 ভোর রাতে দুবাই থেকে কলকাতায় আসেন মুম্বাইয়ের বাসিন্দা দুই যাত্রী মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ ফয়জাল। বিমানবন্দর থেকে বেরিয়েও যাচ্ছিলেন তারা, কিন্তু তাদের দেখে সন্দেহ হয় নিরাপত্তা রক্ষীদের। তল্লাশি চালিয়ে যাত্রীদের ট্রলি থেকে উদ্ধার হয় 1 কেজি 200 গ্রাম সোনার বিস্কুট। 29 জানুয়ারি 2014 পেন্সিল ব্যাটারির আকারে 500 গ্রাম করে মোট 1 কেজি সোনার তাল ডিজিটাল ক্যামেরার ভিতরে ভরে পাচারের চেষ্টা করেছিলেন দুই যাত্রী, যার আনুমানিক মূল্য প্রায় 30 লক্ষ টাকা। কিন্তু শেষ রক্ষা হলো না। ব্যাংকক থেকে কলকাতা বিমানবন্দরে নামতেই সোনা সহ আটক দুই যাত্রী। 11 ডিসেম্বর 2013 2 কেজি সোনা সহ গ্রেফতার 3 চীনা নাগরিক। বিমানবন্দরের তল্লাশির সময় 3 জনের আচার আচরণ দেখে সন্দেহ হয় আধিকারিকদের। আটক করে দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। ধৃতদের 2 জনের কাছ থেকে উদ্ধার হয় 1.5 কেজি সোনার বিস্কুট। একজনের কাছ থেকে মেলে 500 গ্রাম সোনা। টর্চ লাইটের মধ্যে পুরে ব্যাংকক থেকে ওই সোনা নিয়ে আসছিল পাচারকারীরা। উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজার দর প্রায় 60 কোটি টাকা। 4 ডিসেম্বর 2013 বিমানবন্দর থেকে বেরোনোর সময় এক যাত্রীর আচরণ দেখে সন্দেহ হয় এয়ারপোর্ট ইন্টেলিজেন্স উইংয়ে। ব্যাংকক থেকে আসা ওই যাত্রী বারবার জামার ভিতরে তার হাত লুকোনোর চেষ্টা করছিলেন। তল্লাশিতে দেখা যায় যাত্রীর হাতে রয়েছে প্রায় 8 কেজি ওজনের একটি বালা। রূপোর প্রলেপ দেওয়া বালাটি আসলে সোনার। 23 নভেম্বর 2013 চেকিংয়ের সময় কুরিয়ার প্যাকেট দেখে সন্দেহ হয় শুল্ক দপ্তরের অফিসারদের। প্যাকেটটি সালমানের নামে মুম্বাইয়ের কালওয়া দেবীতে পাঠানো হচ্ছিল, তবে প্রেরকের কোনো নাম লেখা ছিল না। প্যাকিং খুলে একটি মোবাইলের বাক্সের দুপাশের দেওয়ালের মাঝখান থেকে উদ্ধার হয় 30টি সোনার বিস্কুট, প্রতিটি 24 ক্যারেটের। সব মিলিয়ে ওজন 3.5 কেজি, যার আনুমানিক বাজার মূল্য 1 কোটি 19 লক্ষ টাকা। শুল্ক দপ্তরের অনুমান সোনার বিস্কুটগুলি দুবাই থেকে আনা হয়েছিল। 19 নভেম্বর 2013 পাটনা থেকে আসা বেসরকারি বিমানের শৌচাগার পরিষ্কার করতে গিয়ে একটি কালো ব্যাগ দেখতে পান এক বিমানকর্মী। ব্যাগ থেকে উদ্ধার হয় 1 কেজি ওজনের 24টি সোনার বিস্কুট, আনুমানিক মূল্য 7 কোটি 22 লক্ষ টাকা। শুল্ক দপ্তরের অনুমান সোনার বিস্কুটগুলি আরব আমিরশাহী থেকে আনা হচ্ছিল। গত কয়েক মাস ধরে কলকাতা বিমানবন্দরে সোনা উদ্ধার কার্যত নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র 2013-2014 আর্থিক বছরেই এখনো পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকে সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে 80টিরও বেশি। চলতি বছরেই উদ্ধার হয়েছে 60 থেকে 70 কেজি সোনা, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। সোনা পাচারের ঘটনায় গ্রেফতার হয়েছে 45 জনেরও বেশি। पहले जो केसेज थे इस फाइनेंशियल ईयर से पहले वाले, उसमें टोटल जो केसेज हैं वो इतने नहीं थे। अभी मोर देन 125 केसेज हो चुके हैं, अराउंड 130 टोटल। उसमें से अराउंड 80 तो गोल्ड के हैं। सिर्फ गोल्ड में जो अरेस्ट हैं वो अराउंड 45 पीपल अरेस्ट हुए हैं। কিন্তু কিভাবে পাচার হয় সোনা? এদেশে প্রায় প্রতিদিনই বিভিন্নভাবে ঢুকছে পাচার হওয়া সোনা। শুল্ক দপ্তরের নজরদারি এড়াতে নিত্য নতুন কৌশল খুঁজে বার করে ফেলছে সোনা পাচারকারীরা। এই ব্যাপারে পাচারকারীদের উদ্ভাবনী শক্তি অবাক করেছে শুল্ক দপ্তরের আধিকারিকদেরও। রূপলী পর্দায় প্রায় দেখা যায় নানা কায়দায় সোনা, হিরে, জহরত পাচার হচ্ছে। বাস্তবেও ঠিক তেমনভাবেই কখনো জুতো, কখনো বা টর্চের ব্যাটারির মধ্যে পুরে এদেশে পাচার হচ্ছে সোনা। এতেই শেষ নয়, ডিজিটাল ক্যামেরার ব্যাটারি সেল, পেন্সিল ব্যাটারি,
এই সমস্ত কিছুই সোনা পাচারের মাধ্যম হিসেবে কাজে লাগাচ্ছে পাচারকারীরা। এমনকি হাতের উপর প্রলেপ লাগানো সোনার বালা পরেও চলছে সোনা পাচারের চেষ্টা। जैसे मान लो टॉर्च बैटरी में छुपा के ला रहा है, मोबाइल के अंदर बैटरी के प्लेस पे छुपा के ला रहा है, इवन जो बच्चों का जीन्स होता है उसमें बेल्ट के नीचे और उसमें वो बना के ला रहा है। সোনা পাচারের আরও অভিনব উপায় বার করেছে পাচারকারীরা। ব্যবহার করা হচ্ছে ব্রেস্ট ইমপ্লান্ট পদ্ধতি। ব্রেস্ট অপারেশন করে সিলিকন স্যাকে ভরে দেওয়া হয় সোনা। এরপর নির্দিষ্ট জায়গায় পৌঁছে ফের একবার ব্রেস্ট অপারেশন করে পাচার হওয়া সোনা বের করে নেওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত বিদেশি সোনা পাচারের এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ব্রেস্ট ইমপ্ল্যান্টে যে সিলিকন স্যাক ইমপ্ল্যান্ট করে, হ্যাঁ, তার মধ্যে এই গোল্ড ডাস্ট দিয়ে দেয়। মানে সাধারণত কি করে, মানে গোল্ড ডাস্ট দিয়ে দেওয়ার পর কি তারপরে আবার মানে যে মহিলার ওই অপারেশন হলো, মানে ক্যারিয়ার যে মহিলা, তিনি যেখানে পৌঁছেন সেখানে আবার তার অপারেশন হবে, ওই সিলিকন স্যাক বার করা হবে। দিন দিন দামি থেকে আরো দামি হচ্ছে সোনা। সোনার গয়নার পাশাপাশি এদেশে চাহিদা বেড়েছে হিরে বা প্ল্যাটিনামের মতো বহুমূল্য রত্নেরও। তবু সোনালী রঙের এই ধাতব পদার্থের আকর্ষণ এরপরেও এতটুকু কমেনি। নানা ধরনের অনুষ্ঠানে আজও সোনার গয়নাই প্রথম পছন্দ। এ রাজ্যেও সোনার চাহিদা যথেষ্ট। পশ্চিমবঙ্গ ইস্টার্ন রিজনের পক্ষে বিশেষ গুরুত্ব পায় এই কারণেই, কিছুদিন আগে অবধি মেন সেন্টার ফর গোল্ড জুয়েলারি এইখানেই ছিল, আর গোল্ড জুয়েলারি এক্সপোর্টস কিন্তু বাড়ছে, আর গোল্ডের ওপর আকর্ষণ ইস্টার্ন রিজনে বরাবরই ছিল। অর্থনীতির বিশেষজ্ঞরা বলছেন, জমি, বাড়ি, ব্যাংকে সঞ্চয় বা অন্য কোনো ক্ষেত্রে বিনিয়োগে তেমন ভরসা পাচ্ছেন না সাধারণ মানুষ। এর কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে টাকার দামের পতন, মুদ্রাস্ফীতি, শিল্প বাণিজ্যে ভাটার টান, বিশ্বজোড়া মন্দা বাজারকেই দায়ী করছেন তাঁরা। এই পরিস্থিতিতে সোনার ওপরেই সাধারণ মানুষের ঝোঁক বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। টাকার মূল্য ইন্টারন্যাশনাল লেভেলে পড়ে গেছে, তার উপর ইনফ্লেশন, যে রেটে ইনফ্লেশন হচ্ছে, যে টাকার মূল্য ছিল, আপনি অন্য কোনো বেসিসে টাকা ধরে রাখতে চাইছেন না, ব্যাংকে রাখাটাও শ্রেয় নয়, কারণ ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট ইজ লোয়ার দ্যান ইনফ্লেশন রেট। তো ব্যাংকে টাকা রাখা মানে আমার টাকা ফুটো বালতিতে জল ধরে রাখার মতো, রোজ ব্যয় হয়ে যাচ্ছে আমার। তো সেভিংস সমেত যে টাকাটা আমার ব্যাংক থেকে আসে সেটা কিন্তু প্রপার রিটার্ন নয়, বাজারে রিটার্ন পাচ্ছি না, ব্যবসা ভালো চলছে না, বেশিরভাগ ব্যবসা ভালো চলছে না। সেই অবস্থায় সাধারণ মানুষ তার যেটা বাঁচানো লোক নেই সেটা কোথায় রাখবে? ভারতে স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত কয়েক কোটি মানুষ। শিল্প এবং কারিগরদের বাঁচাতে তৈরি হয়েছে নানা সংগঠন। তাদের অভিযোগ, সোনার চাহিদা যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে সোনা পাচার। কিন্তু কেন বাড়ছে সোনা পাচারের প্রবণতা? এ রাজ্যে স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ। তাদের সংগঠনের দাবি, সোনা পাচারের ঘটনা বাড়ছে, এজন্য সোনা আমদানিতে শুল্ক বাড়ানোর সরকারি নীতিকেই দায়ী করছে তারা। স্মাগলিং বাড়াটা স্বাভাবিক কারণ, তার কারণ হচ্ছে যেটা ইম্পোর্ট ডিউটি ছিল 2%, এটা জাম্প করে এসছে 10%। এখন হিসেব মতন ধরতে গেলে প্রায় 1 কিলোতে যদি স্মাগলগুলো চলে আসে মার্কেটে 3 লাখ টাকার মতন ডিফারেন্স। স্বভাবত কারণে হিউজ ডিফারেন্স থাকার জন্য নানা ওয়েতে, যেহেতু পশ্চিমবাংলা একটা বর্ডার, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে স্মাগলিং হয়, কিন্তু পশ্চিমবাংলার এত বড় একটা ব্যাপক মানে সীমানা থাকাতে বাংলাদেশ, নেপাল এবং বিভিন্ন জায়গা থেকে, মায়ানমার, এসব বিভিন্ন জায়গা থেকে এখানে সোনা ঢুকছে। সোনা পাচারের ঘটনা ক্রমশ বাড়ছে। স্বর্ণশিল্পীদের অভিযোগ, এর ফলে চূড়ান্ত অসুবিধায় পড়তে হচ্ছে তাদের। আমাদের যেটা অসুবিধা হচ্ছে, যারা ফেয়ার বিজনেস করে, আমাদের পক্ষে তো স্মাগল গোল্ড নিয়ে বিজনেস করা সম্ভব নয়। তাতে একটা আনফেয়ার কম্পিটিশন মার্কেটে তৈরি হচ্ছে। তার সাথে সাথে সরকার রেভিনিউ লুজ করছে, এবং শুধু কেন্দ্রীয় সরকার নয়, সাথে সাথে স্টেট গভর্নমেন্ট। স্বর্ণশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের অভিযোগ, সোনা আমদানিতে শুল্ক বৃদ্ধির কারণে কারবারে মন্দা দেখা দিয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে সোনা পাচারের ঘটনা। দুয়ের যোগফলে নাভিশ্বাস উঠছে স্বর্ণশিল্প ব্যবসায়ীদের। কাজের অবস্থা খুবই খারাপ, আর নিউ জেনারেশন তো আসছেই না। আগে যেমন ধরুন কিছুদিন ছাড়াই আমরা নতুন নতুন ছেলে পেতাম, এখন যারা কাজ করছে তাই ঠিকমতো কাজ পাচ্ছে না। মাসে ধরুন 15-20 দিনের বেশি কেউ কাজই পায় না। এই সিট, অনেক সিট খালি আছে, দেখলেই বুঝতে পারবেন।
বাড়িতে বসে আছে, কেউ চাষের কাজ করছে বা অন্যান্য জুরি টুরি অন্যান্য কাজে বা ওই 100 দিন এসব কাজে অনেকে ম্যাক্সিমাম তো গ্রামের ছেলে, ওরা সে কাজ করতে এখন গ্রামেই এখানের চেয়ে দেখছে ইনকাম বেশি বা কোনো রকম চলে যায়। তাদের জন্য বাড়ছে সোনা পাচারের ঘটনা। সোনা আমদানির খরচ বেড়ে যাওয়ায় পাচার হওয়া সোনা কিনছেন অনেক ব্যবসায়ী। তবে ব্যক্তিগত প্রয়োজনেও পাচার হওয়া সোনা কেনা বেচা চলছে, এমনই বলছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। সোনা দিয়ে খালি একটা ব্যবসায়ী চলতে পারে, গোল্ড জুয়েলারি। সো তারা এই সোজা পথে আনছে না, কারণ আপনি লক্ষ্য করবেন এই যখন এক্সচেঞ্জ রেটটা আমাদের হঠাৎ করে পড়ে যায়, বিরাটভাবে গোল্ড ইম্পোর্ট হচ্ছিল, তো সরকার গোল্ডের ওপর ইম্পোর্টের একটা ট্যাক্স ধার্য করেছে। গোল্ড জুয়েলারি মার্কেট যেটা আছে, তারা যদি এই পথে নিয়ে আসতে পারে, তারা সস্তায় সোনা পাচ্ছে। যারা গোল্ডের ব্যবসা করেন তাদের পক্ষে এই রাস্তাটা নেওয়াই শ্রেয়। সোনা পাচারের ঘটনা বেড়ে চলায় বিপদে পড়েছেন ক্রেতারাও। সোনা কিনতে গিয়ে ঠকে যাওয়ার সম্ভাবনা এর ফলে বাড়বে বলেই মনে করছেন তারা। মার্কেটে ধরা পড়ছে এটা বেআইনি সোনা, তো বেআইনি সোনা হলে তো আপনি গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে না। গভর্নমেন্ট যদি ট্যাক্সটা কমিয়ে দিত তো গভর্নমেন্ট ট্যাক্সটা পেত। আজকে আপনার ট্যাক্সটা বেড়েছে বলে গভর্নমেন্ট ট্যাক্সটা পাচ্ছে না, স্প্যাং আসে, এটা পুরোপুরি ইলিগাল। তো আমি চাইছি গভর্নমেন্ট এটার মধ্যে আপনি লক্ষ্য দিক, তাহলে আপনার ইন্ডাস্ট্রিটা বাঁচবে, কারিগররা বাঁচবে, আমরাও কাস্টমাররাও বাঁচবে। গোটা দেশেই বাড়ছে সোনা পাচারের ঘটনা, পিছিয়ে নেই কলকাতাও। চলতি বছরেই পাচার হওয়া 60-70 কেজি সোনা বাজেয়াপ্ত হয়েছে শুধুমাত্র কলকাতা বিমানবন্দর থেকে। কেন কলকাতাকেই টার্গেট করেছে সোনা পাচারকারীরা, দেখব বিরতির পর। आज सब जगह रहा है। अब ये है कि वो जैसे क्योंकि ये ज़्यादा सेंसिटिव है, क्योंकि कई सारे रूट को कनेक्ट करता है, इसीलिए यहाँ ज़्यादा फ्लाइटें आती है, तो उसके अकॉर्डिंग ज़्यादा आ रहा है। लेकिन उसको जिस तरह से ला रहे हैं, जिस भी तरीके से, तो उसको उसी के अकॉर्डिंग उसका रिएक्शन के उसको किस तरह से रोका जाए, उस पर हमने ज़्यादा फोकस किया है। কলকাতায় সোনা পাচারের ঘটনা ক্রমশ বাড়ছে। কেন এই শহরকেই বেছে নিচ্ছে সোনার পাচারকারীরা? এর ফলে অর্থনীতি বা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? পাচার রুখতে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? চলুন দেখা যাক। কলকাতা বিমানবন্দরে সোনা পাচারের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শুল্ক দফতরের তথ্য বলছে, কলকাতায় পাচার হওয়া সোনা আসছে ব্যাংকক, থাইল্যান্ড, দুবাই, আরব আমিরশাহির মতো দেশ থেকে। आज सब जगह रहा है। अब ये है कि वो जैसे क्योंकि ये ज़्यादा सेंसिटिव है, क्योंकि कई सारे रूट को कनेक्ट करता है, इसीलिए यहाँ ज़्यादा फ्लाइटें आती है, तो उसके अकॉर्डिंग ज़्यादा आ रहा है। लेकिन उसको जिस तरह से ला रहे हैं, जिस भी तरीके से, तो उसको उसी के अकॉर्डिंग उसका रिएक्शन के उसको किस तरह से रोका जाए, उस पर हमने ज़्यादा फोकस किया है। ज़्यादा मैन पावर लगाना, हर जो भाई कहाँ रोका जाए उस हिसाब से, तो उसी का रिजल्ट है कि यहाँ मतलब बहुत ज़्यादा क्वांटिटी में पकड़ा गया है। हाईएस्ट इन ऑल ओवर इंडिया जो सीजर है गोल्ड का, वो सबसे ज़्यादा यहीं है। সোনা পাচারের জন্য কেন কলকাতার আকাশপথকেই বেছে নিচ্ছে পাচারকারীরা? কলকাতা বিমানবন্দরে গত কয়েক মাসে পাচার হওয়া সোনা উদ্ধারের একাধিক ঘটনা ঘটেছে। ঢিলেঢালা নজরদারি, তুলনায় কম সংখ্যক আন্তর্জাতিক উড়ানের নামা ওঠা, একাধিক প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত সংযোগী কলকাতাকে ট্রানজিট রুট হিসেবে বেছে নেওয়ার কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটা জাস্ট ট্রানজিট রুট, এটা সফটওয়্যার অপশন। এর পাশেই বাংলাদেশ, ফরেন কান্ট্রিজগুলো খুব কাছে আছে। আপনি যদি অন্য কোনো পোর্ট দেখেন, সেইগুলো সারা আরব থেকে তো নিশ্চয়ই আসছে। কলকাতায় জিনিস ঢোকানো অনেক ইজিয়ার দেন বম্বে বা দিল্লি। এইখানে মার্কিংটা আরও কম হয়, সফট অপশন। শুল্ক দফতর অবশ্য অন্য কথা বলছে। তাদের দাবি, কড়া নজরদারির কারণেই এত বেশি সোনা পাচারের ঘটনা সামনে আসছে। ऐसे स्टेप्स लिए हैं जिससे भी इसको किस तरह से स्टॉप किया जाए और इसको बिल्कुल रोक दिया जाए। तो उसी का मतलब ये रिजल्ट है कि जो इतने ज़्यादा केसेस हो रहे हैं। প্রভাব পড়ছে সোনার বাজারেও। সরকার আমদানিতে শুল্ক বাড়ানোয় দিন দিন বাড়ছে সোনার দাম। চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে।
বিয়েতে গহনা কিনবো, তার জন্য তো আমার একটা বাজেট রয়েছে। সে বাজেটের মধ্যে যতটুকু আমি সোনা কিনতে পারবো বলে আশা করছিলাম, এখন সোনার দাম বেড়ে যাওয়াতে সেই সংখ্যাটা, এটার কোয়ান্টিটি বা পরিমাণটা কমে গেল। অর্থাৎ আমার যতটা দেওয়ার ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা আমি পূরণ করতে পারলাম না। বড় যারা আছে তারা তো কিনতে পারবেই, তাদের কাছে এক শ্রেণীর কাছে চলে যাবে, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত তারা পারবো না, আমাদের কাছে তো আসবে না, 5-6টা জিনিস তারা আমাদের কাছে আসবে না। আমাদের তো লিমিটেড ইনকাম আছে, সীমিত আয়ের উপরে তো আমাদের চলতে হবে না। ভারতের বাজারে সোনার দাম তুলনামূলকভাবে বেশি, তাই বিদেশ থেকে সোনা আমদানি বেড়েছে। সেই কারণেই প্রচুর পরিমাণে সোনা পাচারের ঘটনা ঘটছে বলে মনে করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। ব্যবসার ভবিষ্যৎ প্রচণ্ড খারাপ, এবং আমাদের ব্যবসা যেটা হচ্ছে মেনলি হ্যান্ডমেড জুয়েলারি, প্রায় 1 কোটি লোক ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই বিজনেসের সঙ্গে যুক্ত। সারা ভারতবর্ষে মোর দ্যান 10 crores। এরা কাজ হারা হবে, এবং আমাদের এই একটাই মাত্র ইন্ডাস্ট্রি যেটা বৈদেশিক মুদ্রা আনতে আমরা সক্ষম হই। সোনা পাচারের ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। শুল্ক ফাঁকি দেওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকারও, একই সঙ্গে মার খাচ্ছে দেশজ স্বর্ণ শিল্পের বাজার। এই অবস্থার কথা জানিয়ে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন এ রাজ্যের স্বর্ণ ব্যবসায়ীরা। তাঁদের সংগঠনের দাবি, বিদেশ থেকে আনা সোনার গয়নায় আমদানি শুল্ক বাড়িয়ে পরিস্থিতি মোকাবিলায় তৎপর হোক কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে যা দাম, তার তুলনায় ভারতবর্ষের দামটা বেশি হয়ে আসছে। এ কারণেই ডিউ টু ডিউটি, এত হেভি ডিউটি। আমরা সরকারকে বলেছি, তুমি যে ইম্পোর্ট লাইসেন্স দিয়েছো, অর্নামেন্টস ইম্পোর্ট, সেটার উপর ট্যাক্স বাড়াও, তাতে আমাদের অসুবিধা নেই। গোটা ব্যাপারটা নিয়ে চিন্তিত ক্রেতারাও। বিদেশ থেকে পাচার হয়ে আসা সোনা চোরা পথে আবারও প্রতিবেশী দেশে পাচার হচ্ছে, এ নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল তাঁরাও। রাজনীতির দুটো সাইড আছে। প্রথম হচ্ছে আমাদের দেশের একটা আর্নিং, সেটা তো আছেই, প্লাস তার সাথে সাথে দেখতে হয় যে আশেপাশের কান্ট্রিগুলো, যেমন আমার কান্ট্রিটাকে ঘিরে আছে পাকিস্তান, বার্মা, সিলন, বাংলাদেশ, চীনও কাছাকাছি খুবই আছে বলা যেতে পারে। এই কান্ট্রিগুলোর কি রেট অফ কাস্টমস ডিউটি, আমি যদি তার থেকে অত্যন্ত হাই করে দিই, তাহলে কিন্তু চোরাচালান অবশ্যম্ভাবী। কোনো পৃথিবীতে এমন কোনো সিস্টেম নেই যে এই চোরাচালানটাকে আটকাতে পারে। কিন্তু আমি যদি এমন একটা রেটে রাখি যে ওই কান্ট্রিগুলোর প্যারালাল রেট, তাতে করে আমার দেশের ইনকামটাও হয়, চোরাচালানটাও কমে, এবং সব দিক থেকে আমার মনে হয় সঠিক একটা ব্যালেন্সিং ম্যাটার হয়। সোনার ওপর আমদানি শুল্ক বাড়াকেই পাচারের অন্যতম কারণ বলে মনে করছেন শুল্ক দপ্তরের কর্তারাও। गोल्ड पे जो अभी उस पर इम्पोर्ट ड्यूटी बढ़ी है, उसके कारण इंक्रीज होने के कारण ज़्यादा स्मगलिंग, मतलब उसके पैरेलल उसका रिएक्शन है। दूसरा ये है कि स्मगलिंग जो एक्टिविटी है तो ऑलरेडी पहले से ही है, तो चली आ रही है। সোনা পাচারের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আন্তর্জাতিক শুল্ক দিবস পালনের অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম নিজেই জানিয়েছেন সেই তথ্য। এই পরিস্থিতিতে প্রশ্নের মুখে স্বর্ণ শিল্পের ভবিষ্যৎ। কাজ হারানোর আশঙ্কায় দিন গুনছেন এই শিল্পের সঙ্গে যুক্ত গোটা দেশের কয়েক কোটি মানুষ। অপরাধের খবরাখবর আজ এ পর্যন্তই। সমাজের অন্ধকারকে ব্যাব্রু করতে, অপরাধের দুনিয়ার পোস্ট মর্টেম করতে আবার নিয়ে আসছি পোস্ট মর্টেম। ততক্ষণ সতর্ক থাকুন আপনিও।